কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। সবার ভালোবাসায় সিক্ত হয়ে আবারও হাজির হয়েছি নতুন একটি টপিক বা অধ্যায় নিয়ে। তো আজকে আমাদের অধ্যায়টির নাম হচ্ছে বল। এই বল কিন্তু সেই বল নয়, এটা কোনো ক্রিকেট বল, কোনো ফুটবল কিংবা বাস্কেটবল, ভলিবল এগুলো নয়। তো এই বলটা আসলে কী এবং এটার কাজ কী সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। সর্বপ্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে জড়তা ও বল, এবং এর সাথে সংশ্লিষ্ট রয়েছে নিউটনের প্রথম সূত্র। আমরা তো মোটামুটি সবাই নিউটন বাবুকে চিনি। নিউটন বাবু কে ছিলেন? যিনি বলেছিলেন ফলটি মাটিতে কেন পড়লো, আকাশে কেন গেল না। তো তার এই অদ্ভুত চিন্তা ভাবনা থেকেই এসেছে এই বল এবং নিউটনের প্রথম সূত্রটি। নিউটনের প্রথম সূত্রে তিনি বলেছিলেন যে বাহ্যিকভাবে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সরল পথে গতিশীল থাকবে এবং সেটা কখনো থামবে না। অর্থাৎ বল প্রয়োগ না করলে কোনো বস্তুর জড়তা থেকে যাবে। জড়তাটা আসলে কি? জড়তা দুই ধরনের হতে পারে। এক হচ্ছে স্থিতি জড়তা ও দুই হচ্ছে গতি জড়তা। গতি জড়তা হচ্ছে তোমরা খুব ভালোভাবে ফিল করতে পারবে যদি কখনো বাসে বা ট্রেনে জার্নি করে থাকো। সেই ক্ষেত্রে ধরো একটা বাস বা একটা ট্রেন নন স্টপ 3 থেকে 4 ঘন্টা চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু খুব বোরিং ফিল করবে। কেমন যে অল টাইম বসে আছো। আসলে বাসটা কিন্তু গতিশীল, তার সাথে সাথে তুমিও গতিশীল, তারপরও তোমার মনে হচ্ছে যে তুমি একটা জড়তার মধ্যে আছো। আসলে গতি জড়তা হচ্ছে এক ধরনের জড়তা এবং স্থিতি জড়তা হচ্ছে এক ধরনের জড়তা। স্থিতি জড়তাটা খুবই সিম্পল, বুঝতেই পারছো। কোনো কিছু স্থির অবস্থায় থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে স্থিতি জড়তা। তো এই বল হচ্ছে 4 প্রকার। বিজ্ঞানীরা বলেছেন বল হচ্ছে 4 প্রকার। যে কোনো ধরনের বল হোক না কেন সেটাকে এই 4টা বলের মধ্যেই ব্যাখ্যা করা সম্ভব। এই 4 ধরনের বল হচ্ছে: 1 মহাকর্ষ বল, 2 তড়িৎচৌম্বকীয় বল, 3 সবল নিউক্লিয় বল ও 4 হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। বিজ্ঞানীরা এখনও পর্যন্ত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তারা ভাবছেন যে এই 4 ধরনের বল আসলে একটা বল। তো সেই বলগুলোকে, অর্থাৎ এই 4 ধরনের বলকে একটা বলের মধ্যে ব্যাখ্যা করা সম্ভব বা আনা সম্ভব। এটা নিয়ে এখনও জোরতর গবেষণা চলছে, যদিও এর মধ্যে তড়িৎচৌম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বলকে একত্রিত করা এখন সম্ভব হয়ে উঠেছে। তো যাই হোক, মহাকর্ষীয় বলটা আসলে হচ্ছে সবচাইতে দুর্বল বল। তো এই বলের মানটা খুবই কম। এই বলের একটা ধ্রুবক রয়েছে যেটাকে জি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তো এই জি এর মান হচ্ছে 6.67 × 10⁻11। এইটা এরকম 6.67 × 10⁻11। তো এইটার ইউজেসটা আমরা একটু জানবো এর পরবর্তী বিষয়ে। তো ততক্ষণে বলতে থাকি তড়িৎচৌম্বকীয় বলটা আসলে কি। যদি দুইটা চৌম্বক একে অপরকে আকর্ষণ করে থাকে কিংবা একটা চুম্বক একটা লোহাকে আকর্ষণ করে থাকে, তাহলে এই বলগুলো হবে হচ্ছে তড়িৎচৌম্বকীয় বল। তো এক্ষেত্রে তড়িৎচৌম্বকীয় বল, মহাকর্ষ বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল এগুলোকে আসলে কিভাবে সাজানো হয়েছে, কেন এটা উপরে গেল না, কেন এটা নিচে আসলো না, এরকম। তো এক্ষেত্রে মহাকর্ষ বল হচ্ছে পুরো মহাবিশ্বের সমস্ত জায়গা জুড়ে এটা বিস্তৃত। অর্থাৎ এটার বলতে পারো যে প্রায় অসীম পর্যন্ত এটার বল কার্যকর হবে, যদিও এটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল এবং এই বলের মান খুবই নগণ্য। এরপরে আসি তড়িৎচৌম্বকীয় বল। আমরা আসলে লক্ষ্য করলে দেখব যে দুইটা চুম্বক মোটামুটি এতটুকু দূরত্বে রাখলেও কিন্তু তারা একে অপরকে আকর্ষণ করে চলে যায়। অর্থাৎ তড়িৎচৌম্বকীয় বলের পাল্লাটাও মোটামুটি ভালোই রয়েছে। তো এক্ষেত্রে সবল নিউক্লিয় বলের যেই পাল্লা সেটা আমাদের আসলে চমকে দেওয়ার মতো। 10⁻15 মিটার। এটা কতটুকু ক্ষুদ্র সংখ্যা একটা চিন্তা করো। 0.0 এরকম করে 14টা শূন্য লেখার পর তুমি 1 লিখতে পারো। এত মিটার, অর্থাৎ খুবই অল্প জায়গার মধ্যে থেকে এরা এদের বলকে কার্যকরী করতে পারে। এটাকে আরও ক্লিয়ারলি বলছি, একটা প্রোটন এবং একটা নিউট্রন থাকে একটা পরমাণুর কেন্দ্রে। তো সেই নিউক্লিয়াসের যেই দূরত্ব সেটা হচ্ছে, সেই নিউক্লিয়াসের যে ব্যাসটুকু, সেই ব্যাসটুকু হচ্ছে 10⁻15 মিটার। তো এই 10⁻15 মিটার এরিয়ার মধ্যে একটা প্রোটন একটা নিউট্রনকে বেঁধে রাখার জন্য যে বলটা কার্যকর হয় সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল, এবং আরেকটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তো এই দুর্বল নিউক্লিয় বলের পাল্লাটা আসলে কতটুকু?
10⁻⁻18 মিটার, অর্থাৎ দেখতেই পাচ্ছ যে এটা থেকে আরও কম। অর্থাৎ এক্ষেত্রে লক্ষ্য করো যে এইটার পাল্লা বহু দূর পর্যন্ত বিস্তৃত, তারপর এটার পাল্লা, তারপর এটার পাল্লা, তারপর এটার পাল্লা, অর্থাৎ এদিকে পাল্লা অনুসারে সাজানো হয়েছে। আরেকটা জিনিস এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে সাম্য ও অসাম্য বল। ও তার আগে আরেকটা কথা বলে রাখি, সবল নিউক্লিয় বল ও দুর্বল নিউক্লিয় বলের ব্যবহারের কারণেই কিন্তু আমরা আজকে এই পারমাণবিক বোমাগুলো দেখতে পাচ্ছি। আর তড়িৎচুম্বকীয় বলের মাধ্যমেই বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব হচ্ছে। সাম্য ও অসাম্য বল আসলে কি সেটা এখন একটু বোঝার চেষ্টা করি। ধরো এক্ষেত্রে দুইজন ব্যক্তি আছে, দুইজনের হাতেই দড়ি এবং দড়ির ঠিক মাঝ বরাবর একটা জিনিস রয়েছে। দুইটা ব্যক্তি এক্ষেত্রে এই দড়ির দুই প্রান্ত ধরে টানাটানি করতেছে এবং দুইজনেরই এতটুকু শক্তি রয়েছে যে দড়ির এই মাঝখানের জিনিসটি আসলে কোনো জায়গাতেই নড়তেছে না। অর্থাৎ এইটা বলা হবে হচ্ছে সাম্য বল, অর্থাৎ দুইজন ব্যক্তির বলই এক্ষেত্রে সমানভাবে কার্যকর। কিন্তু যদি এরকমটা হয়ে যায়, প্রথম ব্যক্তির কাছাকাছি চলে এসেছে এই জিনিসটা এবং দ্বিতীয় ব্যক্তি থেকে দূরে সরে এসেছে, তাহলে সেটা হয়ে যাবে অসাম্য বল। খুব সিম্পলি এটা আসলে বলা যায়, তো এটা নিয়ে বেশি কথা না বাড়াই। এবারে আছে ভরবেগ। ভরবেগটা আসলে কি সেটা একটু বোঝার চেষ্টা করব। ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল। ভরবেগকে প্রকাশ করা হয় পি দিয়ে। তো এই পি সমান আমরা লিখতে পারি ভর হচ্ছে এম, বেগ হচ্ছে ভি, অর্থাৎ পি সমান এমভি। তো বিজ্ঞানী নিউটনের দ্বিতীয় সূত্র রয়েছে যেটা খুবই চমকপ্রদ। দ্বিতীয় সূত্রটি হচ্ছে এরকম: বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও ঠিক সেই দিকেই ঘটে। এবং বিজ্ঞানী নিউটনের এই সূত্র থেকে আমরা এটাকে হুবহু এভাবে লিখতে পারি। এটা আসলে কি তা নিয়ে একটু আলোচনা করছি। m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2। তো এটা আসলে কি, এটা খুবই বিদঘুটে মনে হলেও খুবই সিম্পলি এটা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। এখন একটু লক্ষ্য করো যে ভর বেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল। কোনো বস্তুর বেগ শেষ বেগ যদি হয় ভি এবং আদি বেগ যদি হয় ইউ, তাহলে সেক্ষেত্রে প্রারম্ভিক ভরবেগ হবে এমইউ এবং শেষ ভরবেগ হবে এমভি। তাহলে ভরবেগের পরিবর্তন দাঁড়াবে এমভি মাইনাস এম ইউ। ওকে, এখন ভরবেগের পরিবর্তনের যে সূত্রটা আমরা এইমাত্র দেখলাম, m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2, এটা কি, এটা একটু বোঝার জন্য দুইটা বস্তু আমরা এক্ষেত্রে নিব। ধরা যাক এটা একটা বড় মার্বেল এবং এটা হচ্ছে একটা ছোট মার্বেল। তাহলে কোনো ব্যক্তি যদি এই মার্বেলটাকে ধাক্কা দিয়ে এই মার্বেলের সাথে লাগিয়ে দেয়, তাহলে স্বভাবতই বোঝা যাচ্ছে যে এই মার্বেল দুটো একত্রিত হয়ে সামনের দিকে চলতে থাকবে। মনে করি এই দুইটা মার্বেল এখানে এসে দাঁড়ালো, তাহলে এক্ষেত্রে প্রথম মার্বেলটির ভর আমরা ধরলাম m1 এবং দ্বিতীয় মার্বেলটির ভর ধরলাম m2। প্রথম মার্বেলটির আদি বেগ হচ্ছে u1, দ্বিতীয় মার্বেলটির আদি বেগ হচ্ছে u2, প্রথম মার্বেলটির শেষ বেগ হচ্ছে v1 এবং দ্বিতীয় মার্বেলটির শেষ বেগ হচ্ছে v2। এবং এখান থেকেই চলে এসেছে m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। তো এই সূত্রটাকে তুমি কিভাবে গাণিতিক যেই সমস্যাবলী রয়েছে সেগুলোর মধ্যে কাজে লাগাতে পারো। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে যখন দুইটা মার্বেল একত্রিত হয়ে যাচ্ছে তখন m1v1 প্লাস m2v2 বলতে আসলে তেমন কিছু থাকছে না। এই দুইটাকে এইখানে v1 এবং v2 দুইটা একই হয়ে যাওয়ার কারণে এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে m1 প্লাস m2 ইন্টু ভি হিসেবে লেখা যায়। অর্থাৎ সেক্ষেত্রে লিখতে পারো m1u1 প্লাস m2u2 সমান ভি ইন্টু m1 প্লাস m2। অর্থাৎ এই দুইটার আদি বেগ থেকে তুমি খুব সহজেই এটার শেষ বেগ বের করতে পারো। যেহেতু এটা একটা ব্যাগ সেহেতু
এইটার দিকও তুমি নির্ণয় করতে পারো। দিকটা আসলে কোথায় হবে, যেই বস্তুটার ভরবেগ বেশি হবে সেই বস্তুটার দিকেই, মানে সেই বস্তুটার বল যেদিকে ক্রিয়া করতেছে সেই দিকেই যাবে। আচ্ছা, ভরবেগটা আসলে কি আরও ভালোভাবে একটু বোঝানোর চেষ্টা করছি। মনে করো একটা বুলেট, এই বুলেটটা ঠিক এই জায়গাতে এইভাবেই রয়েছে, তাহলে কি তুমি ভয় পাবে? একটুও না। তো এই বুলেটটাকে কখন আমরা ভয় পাই? যখন সেটা বন্দুক থেকে ছুটে আসে, ঠিক ধরো হচ্ছে 200 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে তখন কিন্তু এটা ভয় পাওয়ার মতো একটা বিষয়। কারণ হচ্ছে তুমি এই বুলেটটি সঠিক জায়গায় লাগলে মারাও যেতে পারো। অনুরূপভাবে একটা ট্রাক, যদি একটা ট্রাক দাঁড়ানো অবস্থায় থাকে, ধরে নিচ্ছে এটা একটা ট্রাক, তো এই ট্রাকটা দাঁড়ানো অবস্থায় রয়েছে, তুমি এটার সামনে রয়েছো, তাহলে কি তুমি ভয় পাবে? একটুও না। কারণ এটার ব্যাগ নেই, শুধু ভর রয়েছে এক্ষেত্রে। সো আমরা সিম্পলি বলতে পারি যে কোনো কিছুর ভর ব্যাগ দেখি কিন্তু আমরা আসলে ভয় পাই, শুধু ভর দিয়ে তাকে ভয় পাই না, কিংবা শুধু ব্যাগ দিয়ে আমরা তাকে ভয় পাই না। যেমন বাতাসের ব্যাগ অনেক থাকলেও ঘন্টায় যদি 50 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে কিন্তু আমরা খুব বেশি যে ভয় পাবো তা কিন্তু না। কারণ বাতাসের যে ভর এবং ব্যাগের গুণফল বা ভর ব্যাগ সেটা কিন্তু বেশি নয়। এবং এরপরে হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্রটা আসলে কিভাবে আমরা বাইন্ড করতে পারি? নিউটনের তৃতীয় সূত্রটাকে আমরা পড়ে এসেছি এভাবে: প্রত্যেকটা ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এবং এর থেকে খুব চমকপ্রদ একটা আবিষ্কার চলে এসেছে। আমরা রকেটের উড্ডয়ন দেখি বর্তমানে, খুব পরিমাণ গ্যাস বের হয় এর পেছন দিয়ে, এবং একটা ছোট্ট রকেট কী দ্রুত গতিতে চলে যায়। তো এই রকেট যদি আবিষ্কার না হতো, তাহলে কিন্তু আসলে এই যে এই মহাবিশ্ব জয়ের যে একটা মানুষের আকাঙ্ক্ষা সবসময় থেকে গেছে, এবং হচ্ছে চাঁদ জয় করা, মঙ্গল গ্রহ জয় করা, এইসব সমস্ত কিছু কল্পনা থেকে যেত। তাহলে বুঝতেই পারছো যে নিউটনের তৃতীয় সূত্রটা কতটুকু গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, প্রত্যেকটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো এই নিউটনের এই তৃতীয় সূত্র থেকে আমরা একটা সিম্পল জিনিস এখানে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে F সমান G/m/r²। এটা আসলে কি তা একটু বলার চেষ্টা করছি। G এর মান আমরা অলরেডি বলেছি 6.67 × 10⁻⁻11। এটা হচ্ছে G এর মান, এটা একটা ধ্রুব সংখ্যা। এবং m, এখানে ছোট হাতের m হচ্ছে মহাবিশ্বের, এটা কিন্তু আমরা এখন আলোচনা করছি মহাকর্ষীয় বল নিয়ে। তো মহাবিশ্বের যে কোনো একটা ছোট বস্তু এক্ষেত্রে ধরে নিতে পারো, যেটার ভর হচ্ছে 10 কেজি, এবং এইটা ধরো হচ্ছে পৃথিবীর ভর ধরে নিতে পারো। পৃথিবীর ভর হচ্ছে 5.98 × 10⁻24 কেজি। এবং এইটাকে যদি আমরা r² বা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের বর্গ দিয়ে ভাগ করি, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.37 × 10⁻6 মিটার, অর্থাৎ প্রায় 6370 কিলোমিটার। তো এইটা 6.37 × 10⁻6² এইটা যদি আমরা লিখে ফেলি, তাহলে খুব সহজেই কোনো 10 কেজি ভরের বস্তুকে আমাদের এই পৃথিবী কী পরিমাণ বলে আকর্ষণ করছে, তাহলে সেটা বের হয়ে যাবে। খুবই সিম্পল। তো তোমরা এটা বাড়ির কাজ হিসেবেই নাও, বা হচ্ছে এখানেই যেভাবেই হোক না কেন এটার মান একটু বের করার চেষ্টা করবে। আর যদি কারো সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজেসে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কমেন্টে জানাতে পারো। যদি কমেন্টের সংখ্যা খুব বেশি হয়, তাহলে সায়েন্টিফিক ক্যালকুলেটরের যে ইউজেসগুলো খুব সিম্পলি কীভাবে ইউজ করতে পারো, সেই সব নিয়ে আমরা একটি ক্লাস নিতে পারি। তো যাই হোক, এটার মান তোমরা বের করার চেষ্টা করবে। এবং আর একটা খুব চমকপ্রদ বিষয় হচ্ছে যে একটা জিনিস কিন্তু আমরা বলতেই ভুলে গেছি, F সমান ma। এইটা হচ্ছে বলের প্রথম সূত্র। তো তার জন্য দুঃখিত, সবার শেষে বলার জন্য। F সমান m এটা কী করে আসলো তা একটু মজার একটা ঘটনার মাধ্যমে বলার চেষ্টা করছি। এক ব্যক্তি ছাগল নিয়ে আসছে হচ্ছে হাট থেকে, অর্থাৎ কিনে আনছে নতুন ছাগল। তো এখন ছাগলটা তার বাসায় যেতে চাচ্ছে না, তার জন্য সে F সমান বল প্রয়োগ করে ছাগলটার পিছে একটা লাথি দিল। তখন ছাগলটা বলে উঠলো ম্যা, মানে হচ্ছে ma। তো এখান থেকে আসে হচ্ছে F সমান
এম এ। এবার কি তোমরা বলে যাবে? না, এটা বলার কোনো স্কোপ নেই। তো এম হচ্ছে এক্ষেত্রে ভর এবং এ হচ্ছে কোনো কিছুর ত্বরণ। তো এফ সমান এম এ দিয়ে তোমাদের আমি একটা কোশ্চেন দিয়ে দিব সবার শেষের দিকে, সেই কোশ্চেনটাও তোমরা একটু সলভ করার চেষ্টা করবে। ওকে, এবারে আরও কিছু বিষয় রয়েছে। আমরা এখানে লিখেছি ঘর্ষণ বল। ঘর্ষণ বলটা আসলে কি, তার আগে একটু বলার চেষ্টা করছি মন্দনটা কি। মন্দন নিয়ে আমরা এর আগে বলেছি। তো মন্দন হচ্ছে যে ত্বরণের ঠিক উল্টো। যখন কোনো বস্তুর বা কোনো গাড়ির বেগ না বেড়ে গিয়ে, সময়ের সাথে না বেড়ে গিয়ে কমে যায়, সেই ক্ষেত্রে আসলে যেটা দায়ী সেটা হচ্ছে ঘর্ষণ বল। তো ঘর্ষণ বল বিভিন্নভাবে উৎপন্ন করা যেতে পারে। গাড়ির ব্রেক হতে পারে একটা ভালো উদাহরণ। তো ঘর্ষণ বল হচ্ছে চার ধরনের ঘর্ষণ বলের মধ্যে রয়েছে হচ্ছে স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ। তো এগুলো আসলে কি কি আমি একটু বলছি। স্থিতি ঘর্ষণ হচ্ছে দুইটি বস্তু একে অপরের সাথে লাগালাগি অবস্থায় কিংবা উপর নিচে অবস্থায় রয়েছে। তো ওই অবস্থায় এর মধ্যে কিন্তু খুবই ক্ষুদ্র ক্ষুদ্র খাঁজ কাটা অংশ থাকে, যেগুলো একটা আরেকটার মধ্যে ঢেকে যায়। যেমন হচ্ছে এই পেপারটা এই টেবিলের উপর রাখা রয়েছে। তো এই পেপারের খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ রয়েছে, যেটার খাঁজ কাটা অংশ টেবিলের মধ্যে ঢুকে যাচ্ছে। এই কারণে এটা কিন্তু একদম স্থির অবস্থায় রয়েছে ফ্যানের বাতাসেও। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে স্থিতি ঘর্ষণের একটা উদাহরণ। গতি ঘর্ষণটা আসলে কি, যেমন মনে করো হচ্ছে কোনো কিছুর উপর দিয়ে গতিশীল অবস্থায় রয়েছে। ধরো কোনো ব্যক্তি একটা মেঝের উপর দিয়ে একটা বাক্স টেনে নিয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে বাক্সের যেই অমসৃণ অংশটুকু রয়েছে সেটা মেঝের অমসৃণ অংশটুকুর সাথে লেগে এটার গতিকে কমিয়ে দিচ্ছে, তাহলে সেটা হচ্ছে গতি ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ হচ্ছে কোনো চাকা যখন কোনো কিছুর উপর দিয়ে যায় তখন সেটা গড়িয়ে যায়। তো এই গড়িয়ে যাওয়ার কারণে যে ঘর্ষণটা হচ্ছে, তো সেইটাকে বলা হয় হচ্ছে আবর্ত ঘর্ষণ। এবং প্রবাহী ঘর্ষণ বলতে আসলে কী বোঝায়? ধরো হচ্ছে কোনো নদীর ভিতর দিয়ে কোনো একটা কিছু প্রবাহিত হয়ে যাচ্ছে, তো এক্ষেত্রে সে অবশ্যই তরল পানির বাধার সম্মুখীন হবে। অনুরূপভাবে আমরা যখন রাস্তাঘাটে হেঁটে বেড়াই তখন বাতাসের যেই ঘর্ষণটা সেটা কিন্তু অনুভব করি। তো সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। কোনো বায়ু মাধ্যম কিংবা কোনো তরল মাধ্যমের মধ্য দিয়ে চলে যাওয়ার সময় যে ঘর্ষণটা অনুভূত হয় তখন সেটা হয় হচ্ছে প্রবাহী ঘর্ষণ। তো এই ঘর্ষণটা আমাদের জীবনে কিন্তু খুবই কাজে লাগে। যদি ঘর্ষণ না থাকতো তাহলে কিন্তু তুমি হাঁটতে পারতে না, সমস্ত জায়গায় কিন্তু তুমি পড়ে যেতে। এবং ঘর্ষণ না থাকলে গাড়ি চালানোও সম্ভব ছিল না। ঘর্ষণ আছে বলেই গাড়ির চাকা ঘোরানো সম্ভব। কিন্তু এই ঘর্ষণই আমাদের এক এক সময় খুব বড় ধরনের কাল হয়ে দাঁড়ায়। কেমন ধরনের তা একটু আলোচনা করছি। ঘর্ষণ থাকার কারণে গাড়ির গতি কিন্তু কমে যায়। যেগুলো সুপার কার তোমরা দেখতে পাও, সেই সুপার কারগুলোতে কিন্তু মূল যেই জিনিসগুলো কাজ করে সেটা হচ্ছে ইঞ্জিনের যে পাওয়ারটা, সেই পাওয়ারটা বাড়ানো, এটার যে টায়ার রয়েছে সেই টায়ারটাকে আপগ্রেড করা, যাতে করে ঘর্ষণ কম হয়। তো একই সাথে ঘর্ষণ হচ্ছে আমাদের জন্য খুবই দরকারি একটা জিনিস, কিন্তু একই সাথে ঘর্ষণ হচ্ছে খুবই অদরকারি একটা জিনিস। যখন কোনো একটা ইঞ্জিনের ভিতর খুব বেশি পরিমাণ ঘর্ষণ হয়ে থাকে তখন কিন্তু সেই ইঞ্জিনটা খুব দ্রুত নষ্টও হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি, খুবই মজার একটা সেন্টেন্স রয়েছে এখানে, ফ্র্যাকশন ইজ আ নেসেসারি ইভিল, অর্থাৎ ঘর্ষণ হচ্ছে একটি প্রয়োজনীয় উপদ্রব। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের মোটামুটি ক্লাস। ও হ্যাঁ, তোমাদের আমি একটা ম্যাথ দিতে চেয়েছিলাম, সেই ম্যাথটা তোমরা একটু সলভ করার চেষ্টা করবে। ম্যাথটা হচ্ছে এরকম, লিখে নিতে পারো। কোনো বস্তুর ভর 5 কেজি এবং এর উপর 90 নিউটন বল প্রয়োগ করা হলে এর ত্বরণ কত হবে?
এই অ্যান্সারটা তুমি পাবে হচ্ছে অ্যাপ সমান এম এ এই সূত্র থেকেই। এর সাথে তোমাদের আরও একটা ছোট্ট কাজ দিয়ে দিচ্ছি। আমরা আসলে এর মাত্রা বা হচ্ছে ত্বরণের মাত্রা বের করে দেখাইনি, তো এই ত্বরণের মাত্রাটা আসলে কি হতে পারে সেটা তোমরা একটু বের করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, এবং এর সাথে আমি তোমাদেরকে যে লিঙ্কটি শেয়ার করতে চেয়েছিলাম সেটা হচ্ছে ফেসবুকে যদি আমার সাথে কানেক্টেড হতে চাও তাহলে এখানে তার দেওয়া রয়েছে। সার্চ ইঞ্জিনে গিয়ে লিখতে পারো MUSA MMAD SHA MIM মোহাম্মদ শামীম, এটা দিয়ে সার্চ দিলে আমার আইডিটা প্রথমে চলে আসবে। এবং কেউ যদি ইমেল করে জানতে চাও তাহলে সেই ক্ষেত্রে লিখতে পারো MUHA MMAD SHA MIM 1998@gmail.com। এই ঠিকানায় মেল করলে আমি পেয়ে যাব এবং সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। হ্যাপি রিডিং, ফিজিক্সের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।